বিএনপির 59% প্রার্থী ঋণ খেলাপি। ভালো করে বুঝেন কিন্তু, কারণ এই ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে কি না আসবে। বিএনপি যে ক্ষমতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং জামাত যে ক্ষমতার খুব কেন্দ্রে চলে আসতেছে, এই বিষয়টা কিন্তু এই ভিডিও থেকেই আপনি মোটামুটি ক্লিয়ার হতে পারবেন। কারণ আপনারা জানেন যে যারা ঋণ খেলাপি করে তারা কিন্তু জনগণের অর্থ মেরে খায়, অর্থাৎ ব্যাংক থেকে যে ঋণ নেয় সেই ঋণ পরিশোধ করে না। এরকম 59% প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে এবং বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এখন যে ব্যক্তি আগে থেকেই ঋণ খেলাপি করে, যে ব্যক্তি আগে থেকেই জনগণের টাকা মেরে খায়, সেই ব্যক্তি নির্বাচনে ওঠার পর জনগণের কি এমন কাজ করবে যে দেশ উন্নতির দিকে যাবে, এটা কিন্তু ভাবা যায় না। কারণ যার যে নেশা, যার যে পেশা, সে কিন্তু সেই কর্মই করবে। যার ঋণ খেলাপি করার অভ্যাস আছে, সে যদি চাঁদা সুযোগ পায় সে চাঁদাও খাবে। সে যাই হোক, তবে বিএনপি নেতা তারেক রহমান নেতাই তো তিনি, তাই না? যেহেতু তিনি রাজনীতি করেন, অবশ্যই নেতাই হবে। তিনি সুদূর লন্ডন থেকে যখন বিভিন্ন বক্তৃতা দিতেন অনলাইনে, তখন মনে হয়তো তিনি অনেকটা ম্যাচুরেট হয়েছে, তিনি এখন দেশ পরিচালনার জন্য অনেকটা যোগ্য হয়েছে। কিন্তু যখনই তিনি চলে আসলেন তখন কিন্তু পট পরিবর্তন ঘটে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, তিনি প্রথমে একটা প্ল্যান সম্পর্কে কথা বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই কথা শোনার পরে দেশের অধিকাংশ মানুষ আসলে তার প্ল্যান শোনার জন্য অনেক আগ্রহী ছিল। সেই আগ্রহ নিয়ে আমিও বসেছিলাম। তবে তার প্ল্যানগুলো দেখার পর বা তার প্ল্যানগুলো শোনার পর রীতিমতো আমি হতবাক হয়ে গেছি। তিনি প্রথমত একটি প্ল্যান দিয়েছেন, যে প্ল্যানটি হচ্ছে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে। এটা ভাবা যায়? ছোট্ট একটা দেশ, দেশটা কিন্তু খুব বেশি বড় নয়। এই দেশে যদি 20,000 কিলোমিটার খাল খনন করা হয়, উনি যদি 5 বছরও তার ক্ষমতা সময় পায়, তাহলে প্রতিদিন মিনিমাম 11 কিলোমিটার করে খাল খনন করতে হবে অ্যাভারেজে। তাহলে প্রতিদিন যদি এই দেশে 11 কিলোমিটার করে খাল খনন করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই দেশটা আর দেশ থাকবে না, এই দেশটা নদী দিয়ে ভরে যাবে। এরপর তার আরেকটি কথা ছিল যে 50 কোটি বৃক্ষ রোপণ করবেন তিনি বাংলাদেশে। বাংলাদেশটা তো খুব বেশি বড় দেশ নয়, এই দেশটা তো অত্যন্ত ছোট। এই দেশে একটা পরিকল্পনা আপনি নেবেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন কি না পারবেন, বা সেই পরিকল্পনা বাস্তবায়নের যথাযথ সুযোগ সুবিধা পাবেন কি না পাবেন, সেটাও তো আপনার ভাবা দরকার। কারণ এই দেশে যদি 50 কোটি গাছ লাগানো হয়, তাহলে উনি যদি 5 বছর সময় পায়, তাহলে প্রতিদিন অ্যাভারেজে 2,73,000 গাছ রোপণ করতে হবে। এখন ভেবে দেখুন তো একবার, যদি সারা বাংলাদেশে প্রতিদিন 2,73,000 করে গাছ লাগানো হয়, বাংলাদেশটা কি আর বাংলাদেশ থাকবে? বাংলাদেশটা তো বন জঙ্গলে ভরে যাবে। অর্থাৎ কৃষকেরা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। কারণ সারা বাংলাদেশ হয় বন হবে, নয়তোবা খাল খননে দেখা যাবে সারা বাংলাদেশ নদীতে রূপান্তরিত হবে। তো এই দেশটা তো মূলত কৃষি প্রধান দেশ। এখন উনি এত ভালো প্ল্যান দিলেন, ভালো কথা। পর্যটকরা এখানে আসবে, দেখবে, এটা কিন্তু ভালো কথা, কারণ বৈদেশিক মুদ্রাও হয়তো বা অর্জন হতে পারে। কিন্তু কৃষকেরা এখানে কি করবে? কৃষকদের জন্য উনি কি প্ল্যান করলেন সে সম্পর্কে তো কোনো ধারণা দিলেন না। আচ্ছা, কৃষকদের জন্য ওনার একটা প্ল্যান আছে। পরবর্তীতে আমি যেটা ভেবে পাইলাম যে ফ্যামিলি কার্ড। কিন্তু ফ্যামিলি কার্ড তো শুধু কৃষকদের জন্য নয়, ফ্যামিলি কার্ড তো রাষ্ট্রের একদম ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি থাকবেন তার জন্য ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হবে। এবং যিনি এই দেশের একদম নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ, তার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এবং তার ভাষ্য অনুযায়ী এই ফ্যামিলি কার্ডে হয় নগদ অর্থ দেওয়া হবে, নয়তোবা নগদ অর্থের সমপরিমাণ বিভিন্ন ভোগ্যপণ্য দেওয়া হবে। এখন কথা হচ্ছে, এই ছোট্ট দেশে আপনি যখন পুরো বাংলাদেশের সকল মানুষের জন্য একটা ফ্যামিলি কার্ড করে দেবেন এবং সকলকেই সমান হারে অর্থ অথবা বিভিন্ন পণ্য দিবেন, ধরে নিলাম আমরা অর্থ দিবেন, ধরলাম যে 5,000 টাকা করে আপনি প্রতিটি ফ্যামিলি কার্ডে 5,000 টাকা করে দিবেন। তো একজন নিচু মানের একজন গরিব মানুষকেও আপনি 5,000 টাকা দিচ্ছেন, এবং একজন সমাজের ঊর্ধ্বতন যে অবস্থানে রয়েছে তাকেও আপনি 5,000 টাকা দিচ্ছেন। তাহলে এই যে টাকার যে ভারসাম্য, সে ভারসাম্য তো একই রকমই থাকলো। কোনো রকম কি চেঞ্জ হইলো? কোনো রকম কি পরিবর্তন হইলো? একদিন ফ্যামিলি কার্ড দেওয়ার পরের দিনই দেখা যাবে রাতারাতি সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। যারা উচ্চ আয়ের ব্যক্তি তারা তো আসলে ওই দামের সাথে সামঞ্জস্য করে চলতেই পারবে, কারণ তারা তো অতিরিক্ত 5,000 টাকা পাচ্ছে। কিন্তু যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, তাদের তো এই 5,000 টাকায় সংসার চলবে না। রাষ্ট্র তো এভাবে চলতে পারে না, সবাই অনুদানের টাকায় চলবে। আর দেশ উন্নত হবে এটা কিন্তু ভাবা যায় না। কারণ অনুদান নির্ভর দেশ গঠন করতে চাইলে সেটা তো আর খুব ভালো দেশ হবে এটা বলা যায় না। তার পরিকল্পনা যে একদমই নিখাত
ভালো নয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ পরিকল্পনা করার আগেও সেটা নিয়ে কিন্তু তাদের বসা উচিত, কারণ তারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে এবং রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে তারা এত বড় বড় ভুল সিদ্ধান্তের কথা যদি ভোটের আগেই জনগণকে জানিয়ে দেয়, তাহলে পরবর্তীতে সিদ্ধান্তগুলো আরও কতটা অগ্রহণযোগ্য হতে পারে একটু ভাবা যায়। এমনিতেই বিএনপির মধ্যে চাঁদাবাজি, দখলদারি এ সকল বিষয়গুলো কিন্তু ট্যাগ লাগে গেছে। আর তারেক রহমান লন্ডন থেকে ফেরার পর এই বিএনপির যে নেতাকর্মী আছে তাদেরকে সমন্বয় করে একটা জায়গায় নিয়ে আসবে এবং তাদেরকে স্বাভাবিক করবে, এই প্রত্যাশাই কিন্তু সাধারণ জনমনে ছিল। কিন্তু তার যে কথা বা তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো শোনার পর থেকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতেইছে যে আগামী নির্বাচনে যদি বিএনপি আসে তাহলে কি এই যে বড় বড় প্রজেক্টের বুলি আউলাচ্ছে, এগুলো কি রাজনৈতিক নেতাকর্মীদের চাঁদার ভাগের অংশ দেওয়ার জন্য, নাকি বাস্তবায়ন করার চেষ্টা করবেন? আর বাস্তবায়ন যদি করেনও, তাহলে বাংলাদেশের মতো একটা কৃষিপ্রধান দেশ হয়ে যাবে খালে ভরপুর, বাংলাদেশের মতো একটা কৃষিপ্রধান দেশ হয়ে যাবে বন জঙ্গলে ভরপুর, কোথাও আর কৃষকেরা আবাদ করতে পারবে না। আর কৃষকেরা যদি বিভিন্ন ফসলই না ফলাতে পারে, তাহলে দেশের মানুষ খাবে কি? দেশ তো পুরোই আমদানি নির্ভর রূপান্তরিত হবে। এই দেশ যদি আমদানি নির্ভরের উপর রূপান্তরিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই দেশ খুব অল্প সময়ের মধ্যেই অচল অবস্থার সৃষ্টি হবে। জামাত কিন্তু ঠিক এই জায়গাটাতেই এগিয়ে। জামাত যে পরিকল্পনাগুলো বলতেছে সেটা আহামরি অনেক বড় কোনো পরিকল্পনা নয়, ছোট ছোট আকারে পরিকল্পনার কথা বলতেছে এবং সেগুলো বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। তারা ক্যালকুলেশন করে বলতেছে, হিসাব নিকাশ করে বলতেছে এবং তারা যখন জনগণের সামনে যাচ্ছে তারা কিন্তু বলতেছে যে আমরা চাঁদা নেই না, চাঁদা দেই না, এরকম বিষয়গুলো তারা কিন্তু বলতে পারতেছে। যদিও বিএনপি নেতাকর্মীরা এই সকল বিষয় নিয়ে খুব একটা সবর নয় বা বলতে লজ্জাবোধ করতেছে, কারণ চাঁদাখোর তো আর চাঁদা বন্ধ করবে তার এলাকায় সে কথা তো আর বলতে পারে না। তাকে তো আসলে চাঁদার টাকা দিয়েই চলতে হয়, কারণ রাজনৈতিক যত দল আছে জামাতে ইসলাম ছাড়া সবাই তো চাঁদার টাকাতেই চলে। তো আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।